আগে কথা নয়, আগে ভিজুয়াল আপনাদের সামনে রাখবো। কি বিষয়ে কথা বলছি আপনারা বুঝতে পারবেন। আগে ভিজুয়ালটা দেখুন কি দেখাচ্ছি। বিএসএফ এবং বিজেপি দুজন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এবং হঠাৎ করে একজন ব্যক্তি উধাও হয়ে এলেন এবং বিএসএফের ওপর হামলা। বিএসএফ বিজেপি দুজনেই উপস্থিত, অর্থাৎ ভারতের নিরাপত্তা রক্ষী এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা রক্ষী দুজনেই উপস্থিত রয়েছেন। যে কোনো নিরাপত্তা রক্ষীর কাজ তাদের সীমান্ত প্রোটেক্ট করা, সাধারণ মানুষকে প্রোটেক্ট করা, এক রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যেন কোনো রকম গোলযোগ না ঘটে সেই বিষয়টাকে আরও বেশি করে সুদৃঢ় করা। কিন্তু না, বাংলাদেশ তো সুদৃঢ়তা চাইছে না। বাংলাদেশ তো রাষ্ট্রের মধ্যে মৌলবাদী আস্ফালনকে চাইছে। একেবারে কোট আনকোট বলছি, মৌলবাদীদের আস্ফালন চাইছে। অন্তত সেই ছবিটিতে এটাই প্রকাশ পায়। যে ছবিটি এখন আপনাদের সামনে রাখছি, এ ছবি ত্রিপুরার ছবি, ভারতের ছবি, সীমান্তের ছবি। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে এ ঘটনা যা ঘটেছে তা নিক্কারজনক। বিএসএফের সামনে, বিজেপির সামনে বিএসএফের ওপরেই হামলা করছে, তাও আবার না কোনো রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ স্থাপন কিংবা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কোনো মেলবন্ধনের জন্য এই ঝগড়া নয়। এ ঝগড়া, এ অশান্তি পাচারকারী ধরেছে বলে। ঠিক শুনছেন? তাহলে ভারতের কাজ এখন সব কিছু সহ্য করে নেওয়া। ভারত এখন সহ্য করবে, ভারত সীমান্তে পাচার করতে দেবে। বাংলাদেশ সরকার কি সেটাই চাইছে? অন্তত ছবিটা তো তাই ধরা পড়ছে। একদিকে মৌলবাদী আস্ফালন, একের পর এক বাংলাদেশের বুকে ভারত বিদ্বেষী কথা, ভারতের এগেনস্টে কথা, ভারতকে পরোক্ষভাবে হুঁশিয়ারি দেওয়া, তাতেও ক্ষান্ত হচ্ছেন না। এবার সরাসরি বিএসএফের উপর হামলা করে বসছেন। ভাবছেন ভারত দুর্বল। না, ভারত দুর্বল নয়। যা করছেন তা নিজেদের সীমা উল্লঙ্ঘন করছেন। আমি বিস্তারকে বলবো আমাকে নিয়ে আসার জন্য। আর ঠিক এ বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আপনাদের সামনে এমন কিছু প্রেজেন্ট করব যা দেখলে আপনারাও এবার বিশ্বাস করবেন যে বাংলাদেশ আদেও একটি রাষ্ট্র হিসেবে আর দেখা যায় না। মৌলবাদীদের আস্ফালন এবং ক্রমাগত মেরুদণ্ড বিক্রি করছে মৌলবাদীদের কাছে ইউনূস সরকার বলা বাহুল্য। তার কারণ ইউনূসের এরকম আচরণ আর একের পর এক মৌলবাদী আস্ফালন এবং দিনের পর দিন পাচারকারীদের বারবার যা ভারত সীমান্তে ভারতের নিরাপত্তা রক্ষীরা আটকানোর চেষ্টা করছে, তাদেরকেও আটকানোর চেষ্টা করছে বাংলাদেশের ইউনূস সরকার। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আজকের বিষয়, বাংলাদেশে জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা তো করলো, কিন্তু এবার তাতেও যখন শেষ রক্ষা হলো না, তখন বিএসএফের ওপর হামলা। শেষ কথাটা ভারত বলবে মিস্টার ইউনূস। দেখুন বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে হামলার মুখে বিএসএফ। মঙ্গলবার ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে, তখন তাদের ওপর চড়াও হয় পাচারকারীরা। বাংলাদেশের সীমান্তরক্ষীদের উপস্থিতিতেই বিএসএফের ওপর হামলা, ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় জওয়ানদের হাতিয়ারও। অপরদিকে ঝিনাইদহে বিতর্কিত 5 কিলোমিটার ভূখণ্ডকে ভারতের দখলমুক্ত করা হয়েছে, সঙ্গে সেখানে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা করা হয়েছে বলেই দাবি করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশের এই তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন, সাফ জবাব বিএসএফের। বাংলাদেশে অপশাসন চলছে, তার নজির দেখেছে বিশ্ব। এখন অপপ্রচারও করতে হচ্ছে বাংলাদেশকে। এ নজির বড়ই বিরল। ভারতের মিডিয়া গদি মিডিয়া, ভারতের গণমাধ্যম অপপ্রচার চালায়, ভারতের এই ভারতের ওই, আর নিজেদের বেলা একের পর এক ভারত মিথ্যে খবর করছে। কার বিরুদ্ধে? নাকি বাংলাদেশের বিরুদ্ধে। কিসের দায় ভারতের, তা আজ পর্যন্ত পরিষ্কার করে বলে উঠতে পারল না বাংলাদেশ। তবে ভারত বলছে, লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছে, ভারত মাতা কি জয়। ভারতের নিরাপত্তা রক্ষীরা শুধু নয়, তাদের পাশে আছেন এদেশের আমজনতাও। মালদার ছবি সেটাই প্রমাণ করছে। পাচারকারী অসাধু ব্যক্তিদের সঙ্গে কি করা হবে? সীমান্তে না আটকে দেদার পাচার করতে দেওয়া হবে?
তাহলেই কি বাংলাদেশের প্রতি স্বজনপ্রীতি দেখানো হবে? ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে কি বীরত্ব দেখাচ্ছেন ইউনূস? যুদ্ধের মহড়া তৈরি করে পরোক্ষ হুমকি দিচ্ছেন? ভারত সম্প্রীতির দেশ, ভারত সহনশীলতার দেশ। তবে ইউনূসের কার্যকলাপে স্পষ্ট তাদের স্মৃতিশক্তির নিম্নগামী গ্রাফ। ৭১ কি ভুলে গেছেন ইউনূস? মৌলবাদীদের পুষে বাংলাদেশ ভারতের সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে পাকিস্তান করার পরিকল্পনা করছেন। সীমান্তে কুকর্ম আটকানো 2 সীমান্ত রক্ষীদেরই কাজ। সে কাজে বাধা না দিয়ে দাঁড়িয়ে দেখেছে ইউনূসের সীমান্ত রক্ষীরা। কি পদক্ষেপ করলেন ইউনূস? মেরুদণ্ডটাই কি বিক্রি করে দিয়েছেন মৌলবাদীদের কাছে? আম জনতার প্রশ্ন নোবেল জয়ীর কাছে। অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ভারত সহনশীলতার দেশ ঠিক, ভারত সম্প্রীতির দেশ ঠিক, কিন্তু ভারত পাল্টা ওয়ার করতে জানে। ভারত ঠিক সময় সঠিক উত্তরটা দিতে জানে। সীমা লঙ্ঘন করলে সীমায় আবার ফিরিয়ে দেওয়ার বিষয়টি খুব ভালো করে ক্লিয়ারলি জানে ভারত। মিস্টার ইউনূস এবং বাংলাদেশ, ভালো করে শুনে রাখুন, ভারতীয় মিডিয়া বারবার কথা বলবে, বারংবার কথা বলবে। যতবার আপনারা বলবেন গদি মিডিয়া, যতবার আপনারা বলবেন ভারতের মিডিয়া বিভিন্ন রকম তাপ উত্তাপ তৈরি করবার জন্য বাংলাদেশের এগেনস্টে খবর করছে, বিশ্বাস করুন মিস্টার ইউনূস, ভালো করে ছবিটা একবার দেখুন। আপনাদের সেনা প্রধান সেখানে থাকেন, আপনাদের সেনা কর্মীরা সেখানে থাকেন, আর সেখানে ভারতের বিএসএফ এর ওপর অত্যাচার চলে, ভারতের বিএসএফ এর ওপর হামলা চলে। এখনো পর্যন্ত ভারত একটি টু শব্দ আপনাদের এগেনস্টে করেনি। এখনো পর্যন্ত ভারত সম্প্রীতির বার্তা দিচ্ছে, এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের জন্য শান্তির বার্তা দিচ্ছে। আর তারপরেও মিস্টার ইউনূস, শুনতে পাচ্ছেন, বারবার বারংবার আপনাদের জঙ্গিরা ভারতে প্রবেশ করছে। হাসিনা সরকার, সময়টা অনেক দিন আগে, তখন জ্যোতি বসুর সময় চলছে, বুদ্ধদেব বাবুর সময় চলছে। হাসিনা সরকার এখানে এলেন, তিনি বললেন বাংলাদেশের এমন অবস্থা আসেনি যেখান থেকে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে পারে। হয়তো তখন ছিল না, মেনে নিচ্ছি, কিন্তু এখন কিসের দায়? কেন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করছেন? কেন বাংলাদেশের জঙ্গিরা চেষ্টা করছেন ভারতের বিভিন্ন জায়গায় এসে ভারতের শান্তি বিঘ্নিত করার? কি চাইছেন? কি বীরত্ব দেখাচ্ছেন বিএসএফ এর এই বন্দুক ছিনিয়ে নিয়ে? প্রমাণ করতে চাইছেন যে আপনারা অনেক বেশি উচ্চ পর্যায়ের স্বয়ং পাচারকারী, 2 পয়সার পাচারকারী। ঠিক শুনছেন, 2 পয়সার পাচারকারী বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নিচ্ছে। ভাবছেন অনেক বীরত্বের কাজ করেছেন। আমি আরও একবার রিপিট করছি, ভারত সম্প্রীতির দেশ, ভারত সহনশীলতার দেশ, কিন্তু এর রেশ আপনারা ঠিকই পাবেন। তার কারণ যা করছেন তা সীমা লঙ্ঘন করছেন, যা করছেন তা সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। মিস্টার ইউনূস, আপনি মহড়া স্থাপন করবার চেষ্টা করছেন, পরোক্ষভাবে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, যুদ্ধ ঘোষণা করছেন, ভাবছেন ভারত কিছুই করতে পারবে না। আপনি সার্জিক্যাল স্ট্রাইক ভুলে গেছেন, আপনি ৭১ ভুলে গেছেন। সময়টা, প্রেক্ষাপট আলাদা আলাদা হতে পারে, কিন্তু ভুলে যাবেন না ভারত যেমন সম্প্রীতির বার্তা দিতে জানে, তেমন সঠিক সময় সঠিক বার্তাটাও দিতে জানে। এখনও চুপচাপ রয়েছে মিস্টার ইউনূস সরকার, মিস্টার বাংলাদেশ। তার কারণ রাষ্ট্র শান্তির কথা বলে, তার কারণ রাষ্ট্র সম্প্রীতির কথা বলে, তার কারণ রাষ্ট্র সহানুভূতির কথা বলে। কিন্তু আপনারা আপনাদের সীমা লঙ্ঘন করলে, ভারত লঙ্ঘন করলে পরে সহ্য করতে পারবেন তো? তখন সেটা সইতে পারবেন তো? তখন সীমান্তে যারা এই সব পাচারকারীরা তাদের নিজস্ব আস্ফালন তৈরি করবার জন্য বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তখন ধরে রাখতে পারবেন তো? এক একটা বুলেট, এক একটা বন্দুক সাইজ কত জানেন? তার থেকেও বাংলাদেশের সাইজটা হয়তো কম রয়েছে। আর আপনারা ভারতের সঙ্গে লাগতে আসছেন বারবার করে, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন পরোক্ষভাবে। আওয়াজ পৌঁছচ্ছে মিস্টার ইউনূস আপনাদের কাছে, ভারতের মিডিয়া বলছে, গণমাধ্যম বলছে, ভারতের সো কল্ড আপনাদের গদি মিডিয়া বলছে। কি চাইছেন? বীরত্ব দেখাচ্ছেন? ভারতের মিডিয়া যদি এইভাবে কথা বলতে পারে, তাহলে ভারতের সেনাপ্রধানরা কিভাবে কথা বলতে জানে ভেবে দেখবেন। আমরা এই বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আরও বিশদে আলোচনা করব। আমাদের সঙ্গে যা যা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন মাননীয় প্রমোদ রেয়াং, বিজেপি বিধায়ক ত্রিপুরা থেকে, আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই জুড়বেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রুবি মণ্ডল, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন
মাননীয় রতন বালা কংগ্রেস সমর্থক আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, মাননীয় গৌরাঙ্গ চৌহান তৃণমূল সমর্থক আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, মাননীয় সৌমেন চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই স্বাগত ট্রাইপি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। বিশেষ করুন আজকে একটাও বাড়তি খারাপ কথা নয়, অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত ডমিনেটিং নেচারের বিষয় চলছে সীমান্তে, যা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা ভারতবর্ষের গণমাধ্যম, আমরা মিডিয়া দিনের পর দিন এই বাংলাদেশ নিয়ে নানান রকম খবর করেছি, তার ওপরে আমাদের ওপরে দাগ এসছে আমরা গদি মিডিয়া, আমরা ভুল খবর সম্প্রচার করছি। এবার এই খবরটা সম্প্রচার করছি, বলে দেখান কোথায় ভুল রয়েছে, বলে দেখান বিএসএফ ঠিক কোথায় গিয়ে আপনাদের অত্যাচার করেছিল, বলে দেখান ভারত ঠিক আপনাদের কোন শান্তি বিনষ্ট করেছিল যার জেরে বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। আমি ঠিক এই জায়গায় রুবি ম্যাডামের কাছে প্রথমেই চলে যাব। রুবি ম্যাম, এরপরে কি বলবেন? এরপরেও আপনারা চুপ করে থাকবেন? এরপরেও কেন্দ্র সরকার চুপ করে থাকবে? মেনে নিতে হবে নাকি আরও বেশি সম্প্রীতির বার্তা, সহনশীলতার বার্তা আমরা দিয়েই যাব, আর রাষ্ট্র একের পর এক আমাদের তীব্র বিরোধিতা করতে করতে ধীরে ধীরে টক্সিসিটি বাড়াবে, বিষাক্ত পদার্থ আমাদের এই ভারতে ইনজেক্ট করতে থাকবে? রুবি ম্যাম, এর পরেও চুপ থাকবেন? রুবি ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করুন প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, দেখুন, নরেন্দ্র মোদীজি আসার পর ভারতবর্ষ একটা দারুণ একটা জায়গায় গেছে, এবং আমরা অর্থনীতিতে দেখেছি ভারতবর্ষ প্রায় পঞ্চম স্থান অধিকার করেছে। তো সুতরাং সবাই মিলে চাইছে, এটা একটা ডিপ স্টেটের একটা সাজিশ বলতে পারেন, যে তারা চাইছে ভারতবর্ষকে যেভাবে ক্ষতিগ্রস্ত করতে, এবং সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেটা হচ্ছে ইউনূসের সরকারকে দিয়ে ভারতবর্ষের ওপর নানা রকম ভাবে আক্রমণ। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারো পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে প্রচন্ড নয়েজ আসছে, কাইন্ডলি বাকিদের সাউন্ড মিউট করুন। কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কাইন্ডলি সেটা মিউট করুন। ম্যাম বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। এবার যেটা প্রধানমন্ত্রী যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে নিজের বাড়িটা সুরক্ষিত রাখা। মানে আমি বলতে চাইছি ভারতবর্ষকে আভ্যন্তরীণ দিক থেকে সুরক্ষিত রাখা। তাই কাঁটাতারের বেড়াগুলো দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে হয় 1 থেকে 2 মাসের মধ্যেই কাঁটাতারের বেড়াটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা দেওয়া, জানি না কতটা সম্ভব হবে, কিন্তু সেটা যদি দ্রুত গতিতে যদি চালানো হয় সেটা আমাদের জন্য খুব ভালো হবে। কিছু সাউন্ড আসছে প্রচন্ড। আমি সেটাই বলছি, সেটাই তখন থেকে বলছি, কারণ জায়গা থেকে সাউন্ড আসছে, কাইন্ডলি সেটা মিউট করুন। হ্যাঁ, এবার আমাদের যেটা প্রথম দরকার ছিল সেটা নরেন্দ্র মোদীজি সেটা দৃষ্টি আকর্ষণ করেছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেটা কিন্তু করা হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটু বাদেই কিছু না কিছু নিয়ে ভারতবর্ষকে কোনো না কোনো ভাবে আক্রমণ করে চাইছে, যাতে ভারতবর্ষ প্রথমে কোনো অ্যাটাক করুক, গুলিগালা চালাক, সেটা চাইছে। কিন্তু ইউনূস সরকার জানে না যে ভারতবর্ষের ক্ষমতা কত, এবং ভারতবর্ষ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। ভারতবর্ষ এতটাই সবাই ভারতবর্ষকে নিজের মা রূপে দেখে, মাতৃরূপে দেখে। তাই আমরা দেখতে পেলাম যে মানে পুরো গ্রামের নাগরিকরা, সাধারণ নাগরিকরা বিএসএফ এর সাথে গিয়ে একত্রিত হয়ে কিন্তু তারা গিয়ে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের বর্ডারের কাছে গিয়ে কিন্তু স্লোগান করলো, এবং তারা কিন্তু বললো আমরা সারা রাত যদি থাকতে হয় আমরা সারা রাত বিএসএফ দের সাথে থাকবো। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমার ভারতবর্ষের মাতৃভূমিকে কেউ যদি গালাগালিজ করে, কেউ যদি কুরুচিপূর্ণ কোনো কথা বলতে চায়, কেউ যদি চোখ তুলে তাকায়, সেই চোখ উপড়ে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের প্রত্যেকের আছে। প্রত্যেকটি নাগরিকও সেই জায়গায় নিজেদের প্রাণ ত্যাগ করতে, প্রাণ দিতে একেবারে সমর্থন, মানে তারা বারবার দেখিয়েছে যে হ্যাঁ, যদি প্রাণ দিতে হয় আমরা প্রাণ দিয়ে দেব। এরা ভুলে গেছে যে ভারতবর্ষ, অ্যাকচুয়ালি আজকে অটল বিহারী বাজপেয়ীজির একটা কথা মনে পড়ছে, একটু বলি। भारत कोई भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र परिचय। ये बंधन की धरती है, ये अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। यहाँ के यहाँ के नदी हमारे लिए गंगा है, और उसका कंकड़ हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद भी बनी हुई अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। তাই ভারতবর্ষ যেরকম বিদেশ থেকে যদি কেউ আসে, সবাইকে অতিথি নয়তো আপ্যায়ন করে, কেউ যদি ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকায়, আমাদের মাতৃভূমি, আমাদের চোখ তুলে তাকায়, চোখ তাকায়, খেলার ক্ষমতা ভারতবর্ষের রয়েছে। এটাই
ইউনিট সরকার ভুলে গেছে, ইউনিট সরকারের ইউনিট সরকারের করার ইচ্ছা উনি করতে পারে, উনি করতে পারে যদি চায়, ভারত যদি চায় ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশকে পারে ফিনিশ করে দিতে পারে। সেই ক্ষমতা ভারতবর্ষের আছে, সেই সামরিক ক্ষমতা, সেই কূটনৈতিক আছে ভারতবর্ষের আছে। তাই ভারতবর্ষের দিকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই, যা করার বাংলাদেশ করুক। আগামী দিনে এরকম ভাবে যদি চলতে থাকে, আগামী দিনে আমি আগেও বলেছি যে পুরো ওয়ার্ল্ড ম্যাপ থেকে দেখা যাবে ভারত পুরো বাংলাদেশ গায়েব হয়ে গেছে। যেভাবে ওরা চলছে এরপর ব্ল্যাক লিস্টেড হবে এবং আগামী দিনে দেখা যাবে ওয়ার্ল্ড ম্যাপ থেকে গায়েব হয়ে গেছে। এভাবে যদি চালাতে চায় ইউনিট সরকার চালাক, আর যদি তার ক্ষমতা থাকে ভোট করিয়ে নিজেকে স্টাবলিশ ভাবে রাখার, সেটা উনি করতে পারে। আমার মনে হয় না কেউ এরপর আর ওনাকে ভোট দেবে, কারণ ওনার যেভাবে দেখা যাচ্ছে, ওনার দেশের জঙ্গিরা যেভাবে বেরিয়ে আসছে, যেভাবে ভারতের ওপর ভারতের বিএসএফ এর ওপর রুবিদি, আক্রমণ কি বলছেন করার জঙ্গি? চেষ্টা করছে। কি বলছেন জঙ্গি? আমি বলছি সামান্য পাচারকারী, তাদের এত উদ্ধত্ত। আরে এদের যা পাচারকারী তাই জঙ্গি। এদের কে জঙ্গি কে পাচারকারী, যারা জঙ্গি তাদেরকে খুলেআম ছেড়ে দিয়েছে, তাদের প্রতি কোনো আর কেসই নেই, তাদেরকে একদম বাইজ্জাত বাড়ি করে দিয়েছে। আপনি কি বলছেন? এখানে কজন জঙ্গি আছে আপনি কি করে জানবেন? কে জঙ্গি কে পাচারকারী কিচ্ছু না, এদের কাছে সব সমান হয়ে দাঁড়িয়েছে। ইউনিট সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি সবকিছু সমান হয়ে দাঁড়িয়েছে। এদের একটা টার্গেট হয়ে গেছে যে আমরা ভারতবর্ষের ক্ষতি করব। বাট ভারতবর্ষ এতটাই বুদ্ধিমত্তার সাথে কাজ করছে যে ভারতবর্ষের ক্ষতি করা এত সহজ নয়, সেটা ইউনিট সরকার ভুলে গেছে এবং সেটা ইউনিট সরকার আগামী দিনেও আস্তে ধীরে টেরটা পাবে। বেশ, রতনবাবু, আপনার সাউন্ড থেকেই কিছু একটা মাইকিং এর সাউন্ড আসছে, কাইন্ডলি সেটা মিউট করুন। কাইন্ডলি সেটা মিউট করুন। ঠিক বলেছেন অঞ্জনা, অঞ্জনা ঠিকই বলেছেন। আমি একটু পরে হ্যালো, আমি এখানে সোমেন বাবুর কাছে চলে যাব। সোমেন বাবু, একটি বিষয় অত্যন্ত উদ্বেগজনক বলে আমার মনে হচ্ছে। আমি খুব ছোট বিষয়ে একটু এটাকে আলোকপাত করবার চেষ্টা করব। আজ পাকিস্তানকে টেম্পোরারি হিসেবে 2 বছরের জন্য ইউএনএসসিতে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের এইভাবে জঙ্গি আস্ফালন, দুটোকে কিভাবে কোন প্যারামিটারে আপনি দেখবেন? আর তার সঙ্গে আমি একটা তৃতীয় জিনিস যুক্ত করে যাই, সেটা হচ্ছে যে ট্রাম্পের ঘোষণায় কানাডা বা গ্রিনল্যান্ডকে স্বহস্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রদেশ হিসাবে সংযুক্ত করার একটা প্রপোজাল। রাইট। অর্থাৎ এই ত্রিবেণী সঙ্গমের মধ্য দিয়ে আজকের যে প্যানেল আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। সেখানে দাঁড়িয়ে আমি এই প্যানেলেই কিছুদিন আগেই বলেছিলাম যে বর্তমান আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রগুলির দুটি হাত, একটা হাতে থাকে গান আর একটা হাতে বাটার। অর্থাৎ 756 থেকে এ পর্যন্ত ভারতবর্ষের শুধু মাখনজনিত হাতটাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার টের পেয়েছে। অর্থাৎ এবারে হয়তো ধৈর্যের সীমারেখা অতিক্রম করছে। হয় দুটো সম্ভাবনা আছে। এক, যে ধৈর্যের সহনশীলতার জায়গা থেকে ভারতের সেই যে বাটার দেওয়া হাতটা, মাখন লাগানো হাতটা সরিয়ে নেওয়া, এবং বারুদ পুরোপুরি না হলেও বারুদের গন্ধ হয়তো তাদের শুকানোর সময় হয়ে এসছে। দ্বিতীয়ত, আরেকটা সম্ভাবনার দিকে তাকিয়ে আছি যে এটা কি ভারতের ধৈর্য শক্তির পরীক্ষা, নাকি ভেতরে কর্পোরেট লবি, যেটা বর্তমানে বৈদেশিক নীতি নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা পুঁজিবাদের একটা ম্যাচিওর স্তরে এসে, এবং আমরা জানি যে ভারতবর্ষে বারবার বলা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে অনেক বলিষ্ঠ সাধন হচ্ছে, সেদিক থেকে কেন্দ্রীয় সেই কি বলিষ্ঠ সাধনের জন্য কর্পোরেট লবির যে ক্ষতি সাধন না হয় বাংলাদেশের বাণিজ্যের মধ্য দিয়ে, তার ক্ষেত্রে তাদের স্বার্থের জন্য এই ধৈর্য পরীক্ষার স্বার্থের জায়গাটাকে বলিদান করছে। এই সম্ভাবনার দিকগুলো আমি খুলে ধরছি। এখানে কারোর পক্ষে বিপক্ষের থেকে বড় কথা, ভারত রাষ্ট্র কোন দরজার মধ্য দিয়ে, কোন বলছি যে কোন পদবে এই যেগুলো আস্ফালন দিচ্ছে, এই আস্ফালনকে প্রতিহত করার
আর কত সময় নেবে বা কি পথে নেবে, সেদিক থেকে বিভিন্ন পথ ইতিমধ্যেই যারা বৈদেশিক সমালোচক তারা বলতে শুরু করেছে। অর্থাৎ এশিয়ার দাদা হিসাবে, বড় দাদা হিসাবে যেমন সংসারে কিছু ছোট ভাইয়ের উৎপাত সহ্য করতে হয়, সেই উৎপাতের জায়গাটা এমন পর্যায়ে না এসে পড়ে যে আমার মাথায় চড়ে বসে, অর্থাৎ সেটার দিকে আমাদের যেমন লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, ভারত যুক্তরাষ্ট্র হওয়ার দরুন রাজ্য সরকারের পরিধির মধ্যে এমন আচরণ যেন আবার না আসে, শুধুমাত্র বিএসএফ জওয়ানদেরকে তিরস্কৃত করাই রাজ্য সরকারগুলোর কাজ হয়ে দাঁড়ায়। তার ফলে কি হয়, ভেতরে ক্রমশ একটা দুর্বল জায়গা তৈরি হয়। যেভাবে আমরা দেখি, আমরা আমাদের বাড়ির মধ্যে যদি গর্ত খুঁড়ে রাখি, তাহলে সেই গর্তে বৃষ্টির জল পড়বে এবং ম্যালেরিয়া মশা ডিম পারবে, এবং সেখান থেকে ভেতরে সন্ত্রাসবাদী কার্যকলাপের জমি তৈরি হয়। এই দুটো বিষয়কে খেয়াল রেখেই বোধহয় ভেতরে এবং বাইরে দুরকম ভাবেই অস্ত্রোপচারের সময় হয়ে দাঁড়িয়েছে। নইলে আমার দৃঢ় বিশ্বাস, আজকে যে বলা হচ্ছে যে পেটের আলসার দেখা দিচ্ছে ছোট ছোট জায়গায়, মানে সীমান্তবর্তী জায়গায়, সেই আলসার কিন্তু আগামী খুব দ্রুত সময়ের মধ্যেই ক্যান্সারে পরিণত হবে। তার আগেই ইমিডিয়েট সেগুলোর অপারেশন প্রয়োজন। একেবারে আমি সহমত। আমি এই জায়গায় প্রথম কোনো প্যানেল ডিসকাশনে একজন মতাদর্শের সঙ্গে সরাসরি সহমত। আমার মনে হয় এখন সময় এসছে যেখানে উত্তর দেওয়া দরকারি। অপারেশন সত্যিই অত্যন্ত দরকারি, অস্ত্রোপচার অত্যন্ত দরকারি, তার কারণ এই আলসার ধীরে ধীরে ক্যান্সারে কনভার্ট হচ্ছে। না হলে গতকাল যে ছবিটা সবাই দেখেছে, আজ যে ছবিটা আমরা দেখাতে বাধ্য হচ্ছি না, এখানে সিকিউরিটি ব্রিজ নিয়ে শুধু প্রশ্ন উঠছে না, প্রশ্ন উঠছে ভয়াবহতা নিয়ে, প্রশ্ন উঠছে সেই দেশের আদতেও কোনো রাষ্ট্রনেতা দেশটা চালাচ্ছেন নাকি পেছনে মৌলবাদীদের হাত রয়েছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, হয়তো ইউনূস সরকার তার মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছে, মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছে মৌলবাদীর কাছে, না হলে আজকের আস্ফালন এই পর্যায়ে এসে দাঁড়াতে পারে না। কিন্তু মাথায় রাখবেন, যে ঘা বা যে আক্রমণ আপনি অন্য দেশের ক্ষেত্রে করবার চেষ্টা করছেন, সেই আক্রমণ বা সেই ঘা আপনার ওপরেই না বুমেরাং হয়ে পড়ে। আর যদি সেটা হয় তাহলে আপনাকেই সব থেকে বেশি পস্তাতে হবে মিস্টার ইউনূস, সেটা মাথায় রাখবেন। আর ঠিক এই জায়গাতে আপনাদের সামনে আমি কয়েকটা ডেটা রাখার চেষ্টা করব, স্ট্যাটিস্টিক্স রাখার চেষ্টা করব, যেখানে স্পষ্টত কাঁটাতারের বেড়া নিয়ে রুবিদি কথা বলছিলেন। আর সেই কাঁটাতারের বেড়া কোন জায়গায় রয়েছে আর কোন কোন জায়গায় এখনও দেওয়া যায়নি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখাচ্ছি, দেখুন। কোচবিহার, ভারত বাংলাদেশ সীমান্ত, কাঁটাতার আছে 450 কিলোমিটার এবং কাঁটাতার এখনও হয়নি 50 কিলোমিটার। ভারত বাংলাদেশ সীমান্ত জলপাইগুড়ি 103 কিলোমিটার কাঁটাতার রয়েছে, কাঁটাতার এখনও হয়নি 17 কিলোমিটার। অন্যদিকে দার্জিলিং, কাঁটাতার আছে 21.5 কিলোমিটার, কাঁটাতার হয়নি 3.5 কিলোমিটার, টোটাল সীমান্ত 25 কিলোমিটার। উত্তর দিনাজপুর, অত্যন্ত ভাইটাল প্লেস, কাঁটাতার আছে 220 কিলোমিটার, টোটালে রয়েছে 227 কিলোমিটার, 7 কিলোমিটার এখনও কাঁটাতার হয়নি। দক্ষিণ দিনাজপুর, ভাইটাল প্লেস, 227 কিলোমিটার, কাঁটাতার রয়েছে, টোটালে 252 কিলোমিটার, সেখানে কাঁটাতার এখনও দেওয়া যায়নি 25 কিলোমিটার। এরপর মালদা, কাঁটাতার রয়েছে 126 কিলোমিটার, অত্যন্ত ভাইটাল প্লেস, 158 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমানা, সেখানে কাঁটাতার হয়নি 32 কিলোমিটার। নদিয়া, 265 কিলোমিটার টোটাল, কাঁটাতার রয়েছে 244 কিলোমিটার, কাঁটাতার এখনও হয়নি 21 কিলোমিটার। মুর্শিদাবাদ, টোটালে সর্বমোট 272 কিলোমিটার, সেখানে কাঁটাতার হয়েছে 72 কিলোমিটার, কাঁটাতার এখনও হয়নি 200 কিলোমিটার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 200 কিলোমিটার এখনও কাঁটাতার হয়নি। উত্তর চব্বিশ পরগনা, টোটালে 214 কিলোমিটার, সেখানে কাঁটাতার রয়েছে 111 কিলোমিটার, কাঁটাতার এখনও হয়নি 103 কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা গম্ভীর এই বিষয়। আমি ঠিক এই জায়গায় সরাসরি চলে যাব গৌরাঙ্গদার কাছে। গৌরাঙ্গদা, ছবিটা যে ছবি আমরা দেখাচ্ছি সেটা যতটা গুরুত্বপূর্ণ, সেই একই রকম গুরুত্বপূর্ণ সেই মুর্শিদাবাদ এবং নদিয়া, এই প্রত্যেকটি প্লেস ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে এখনো পর্যন্ত কাঁটাতার হচ্ছে না, এতটা প্লেস এখনো কাঁটাতারের অন্তর্ভুক্ত হয়নি। কতটা গুরুত্বপূর্ণ, কি ভাবছেন আপনি? গৌরাঙ্গদা বলুন।
আপনি যে তথ্য দিলেন সেই তথ্যের ভিত্তিতে বলা যায় এটা খুব প্রাসঙ্গিক, এবং আজকের যে শো, আমি ট্রাইব টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত নিখুঁতভাবে এই সুন্দর জায়গাটাকে তুলে ধরবার জন্য। যে আজকে সত্যি ভয়াবহ দিন চলে এসেছে, যে পার্শ্ববর্তী একটা ছোট্ট মশা পিঁপড়ের মতো একটা একটা দেশ, সেই দেশ হচ্ছে আস্ফালন করার চেষ্টা করছে করছে এবং ভারত বিদ্বেষী, এবং ভারতকে সবসময় যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা করে যাচ্ছে। এটাকে আমরা ধিক্কার জানাই এবং 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 এটার পিছনে যে যে আমেরিকা থেকে শুরু করে যে তালিবানি শাসন সব যুক্ত রয়েছে। ভারতবর্ষ সব থেকে বড় উপনিবেশিক রাষ্ট্র, এবং সেখানে বড় ব্যবসা, এবং মানুষের সব থেকে জনসংখ্যা বেশি, এই সবকিছু রয়েছে। এই উপনিবেশিক রাষ্ট্রকে ধরবার জন্য, নিজের ক্ষমতা দখল করবার জন্য, অথবা তারা তাদের নিজস্ব ব্যবসা পুঁজিপত্তি প্রতিষ্ঠিত পিছিয়ে যাচ্ছিল হয়তো। আমেরিকার থেকেও ভারতবর্ষ ডেভেলপ করছে সব দিক দিয়ে, এই সমস্ত দিক দিয়ে পিছিয়ে দেওয়ার জন্য একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবার জন্য তালিবানি শাসনের মাধ্যমে, ইউনিট সরকার তো একটা তালিবানি শাসনের প্রতিষ্ঠা করছেন। সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি এই ট্রাইব টিভির মাধ্যমে। এবং এবং এটাকে আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ যে 19% জায়গাগুলোতে কাঁটাতারে বেড়া হয়নি। আমি কেন্দ্র এবং রাজ্যকে আমরা অনুরোধ করতে পারি, বলতে পারি, জানাতে পারি, আপনার টিভি শো এর মাধ্যমে জানাতে পারি যে ইমিডিয়েট যাতে 19% যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে কাঁটাতারে বেড়া অবশ্যই দিয়ে কমপ্লিট করে রাখা উচিত। এখানে কোনো কে জমি দিল, কে জমি দিল না, কেন প্রহরা নাই, বিএসএফ কে জমি দিল না, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আজকের দিন কেন্দ্র রাজ্যের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে আমরা সবাই ভারতবাসী, এবং আমাদের ভারতকে অখণ্ড ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে আমরা 1947 সালে ভারতবর্ষকে ছোট হতে দেখেছি। দিন দিন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারপরে বাংলাদেশ ছোট হয়ে গেছে। সেই আজকে নেপালের মতো অত রাষ্ট্র ভারতবর্ষ দখল করে নিয়েছে কিছুটা অংশ। আজকে চীন কিছুটা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সাইড থেকে চেষ্টা করছে যে আমরা যদি কিছুটা ঢুকে যেতে পারি, মালদা মুর্শিদাবাদের কিছুটা ঢুকে গিয়ে কিছুটা দখল করতে পারি, জঙ্গি অনুপ্রবেশ দিয়ে আমাদের ওনার কথা শোনা যাচ্ছে, আপনি বলুন। আমাদেরকে এই জায়গাটায় আমাদেরকে কাজ করতে লাগবে। এখানে কেন্দ্র রাজ্যের বিষয় নাই। কেউ যদি আলোচনা করে যে কেন্দ্র রাজ্য, আমরা এর বিরোধিতা করব। আমরা বলবো ভারত ইউনাইটেড, আমরা আছি, সর্বশক্তি দিয়ে ভারতবর্ষকে রক্ষা করতে লাগবে। যে ভারতবর্ষকে রক্ষা করবার জন্য দিনের পর দিন অসহিষ্ণুতার আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ গড়ে উঠেছিল। ভারতবর্ষের উপরে সব মূল পাঠান এরাই তো বারবার আক্রমণ করে গেছে। ভারতবর্ষের জমি ভূখণ্ডকে এরা ছিনিয়ে নিয়ে গেছে। এরা তারপরে ইংরেজরা এসেছে। এটা জমিদারি নয়। আজকে সমস্ত জনগণকে দেখতে লাগবে, আর যারা রাষ্ট্র নেতারা রয়েছেন কেন্দ্র এবং রাজ্যের, যে তারা মিলিতভাবে সবাইকে সাথে নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সর্বদলীয় বৈঠক ডেকে একটা মিটিং করে আজকে অবশ্যই কূটনীতি সিদ্ধান্ত নেওয়া উচিত যে একটা পার্শ্ববর্তী রাজ্য যে তালিবানি শাসন চালাচ্ছে, আফগানিস্তান তালিবানি শাসন, পাকিস্তান তালিবানি অলরেডি চলতেছে, শ্রীলঙ্কার কিছুদিন আগেই গন্ডগোল হয়ে গেল। এটা চলতে পারে না। ভারতবর্ষ সর্ববৃহৎ শক্তিশালী দেশ, সামরিক দিক থেকে শুরু করে প্রত্যেকটা দেশ। আমরাই আগামী দিনে এই সমস্ত ছোট রাজ্যগুলোকে আমাদের দখলে করে নিতে পারি কিনা। আজকে বাংলাদেশ, আজকে আমেরিকা চাইবে যে গোটা বিশ্বের মধ্যে রাজত্ব করবার জন্য পিছন দিক থেকে লোক ঢুকিয়ে ইউনিসের মতো একটা ধান্দাবাজ একটা বাংলাদেশ সরকারের টাকা মেরে দেওয়া, লুট করে নিয়ে যাওয়া, আবার সেই লোককে ওখান থেকে জোর করে বসায় রাখছে আর বলছে শাসন চালাচ্ছে। এটা হতে পারে না। ভারত সরকারকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। কূটনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে আরো বারবার করে মিটিং করে এখানে কোনো দল মত নির্বিশেষে এসে ভারতের রক্ষার জন্য, ভারতের স্বাধীনতার জন্য, ভারতের অখণ্ডতার জন্য, ভারতবর্ষের জন্য কোনো ধরনের অনুপ্রবেশ, সন্ত্রাস এবং বহিরাগত শত্রুরা যাতে আক্রমণ না করতে পারে, আমাদেরকে এক হয়ে থাকা উচিত।
আর এখানটায় কোনো কম্প্রোমাইজ নয়। আজকে দেশ দেশ যদি কোথাও খতরে থাকে, দেশ যদি কোথাও বিপদে থাকে, তাহলে তার সাথে কোনো প্রকার সম্পর্ক ভালো হতে পারে না। ওরা আস্ফালন করতে পারে, আমরাও আস্ফালন করতে পারি, এবং আমাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। আজকে সেই ডেটে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে পরমাণুর দিক থেকে আমরা এগিয়ে রয়েছি। আমাদের ভয় কিসের? দুটা ওরা চাচ্ছে যুদ্ধ লাগুক, এই পরিস্থিতি তৈরি করুক যাতে যুদ্ধটা লাগুক। যে ভারতবর্ষ কোনোদিনও যুদ্ধ করেনি, যে ভারতবর্ষ সবসময় উন্নয়নশীল প্রগতিশীল একটা রাষ্ট্র, তাকে ধ্বংস করে দেওয়া, তাকে পিছিয়ে দেওয়া। আজকে যেখানে যুদ্ধ হলো আমেরিকা পার্শ্ববর্তী সেই জায়গাগুলোতে দেখুন আজকে দেশটা শেষ হয়ে গেছে। দেশটাকে মানচিত্র থেকে শেষ হয়ে যাচ্ছে মানুষের ব্যবসা, মানুষের অর্থনীতি। যদি আজকে বাংলাদেশের উপরে যদি আমরা আক্রমণ করি, বাংলাদেশ তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, ভারতবর্ষ শেষ হবে, কিন্তু এখানে একটা রাষ্ট্র শেষ হয়ে যাবে। আর তালিবানিরা মুসলিম তার জন্য এটাকে চাচ্ছে। ধিক্কার জানাই, ওর গতি সরে যাওয়া। হয়েছে যে মানুষের উন্নয়ন করে না, জাতপাতের দ্বন্দ্ব লাগিয়ে তবে আমাদেরকে কেন্দ্র সরকারকে সংখ্যালঘুর উপরে আক্রমণ হচ্ছে, তত আমাদের ভোট ব্যাংক বাড়বে। এটা যদি কেন্দ্র সরকার ভেবে থাকে আর চুপ হয়ে থাকে, তাহলে সেটাকেও ধিক্কার জানাতে লাগবে। মনে রাখতে লাগবে নরেন্দ্র নেপালও কিছুটা অংশ দখল করে নিয়েছে, চীনও কিছুটা অংশ দখল করে নিয়েছে, আজকে বাংলাদেশও দখল করতে ঢুকতে যাচ্ছে। এটা লজ্জার। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে লাগবে। আজকে আমাদেরকে মনে দরকার আছে। বেশ গৌরাঙ্গবাবু, আমি রতনবাবুর কাছে যাব, তারপর আপনিও হাত তুলছেন রুবিদি, আপনার কাছেও যাব। রতনবাবু বলুন। দেখুন অঞ্জন দা, আজকে যে দৃশ্যটা আপনারা দেখালেন আপনাদের চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে চলছে, এ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখুন বিএসএফদের কাছ থেকে তাদের রতনবাবু শুধু এই ছবি না, আরো একটা ছবি দেখাবো, এখনো সেই ছবি দেখাইনি, সে ছবি আরো বেশি ভয়ঙ্কর দেখাবো। বলুন রতনবাবু। তাহলে ভাবুন যে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে বিএসএফ এর যে সমস্ত আমাদের প্রতিরক্ষা বাহিনী আছে, তাদের হাত থেকে তাদের অস্ত্রকে ছিনিয়ে নেওয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা থেকে একটা জিনিস পরিষ্কার, কাঁচা তারটা বড় ব্যাপার না। আপনি বললেন কাঁচা তারের অনেকটা জায়গা ফাঁকা আছে, যেখানে নদী আছে, জলা আছে বা খাল বিল আছে, কাঁচা তারটা বড় ব্যাপার না। কাঁচা তার সে তো দেওয়া হবেই, সেটা তো আছে, কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে কেন তারা আজকে এই জিনিসগুলো করছে। নেটওয়ার্ক কিছু ইস্যু হচ্ছে, সোহেনবাবু বলুন। কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে একটা নয়, এটা তো নির্বাচিত সরকার নয়, এটা হচ্ছে একটা আপনার মানে স্বৈরাচারী সরকার, জনগণের দ্বারা আছে। তাই এই সরকার চাচ্ছে না যে এখন কোন নির্বাচন না হওয়ার পিছনে কারণ কি দেখাবে? নির্বাচন না হওয়ার পিছনে এরা কারণ দেখাবে যে ভারত আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তার জন্য তারা কিন্তু পায়ে পা লাগিয়ে কিন্তু ঝামেলা করার চেষ্টা করছে। শুধু মুর্শিদাবাদ বা নদিয়া নয়, আজকে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি পুরো বর্ডার থেকে তারা কিন্তু পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমাদেরকে আরো সতর্ক এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা উচিত, কারণ তারা চাইবে যে যেন নির্বাচনটা বাংলাদেশে না হোক। নির্বাচন হলে সাধারণ মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করলে এই ইউনিট সরকার থাকবে না। তাই তারা যে যাতে নির্বাচন না হোক। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন এবং যিনি গৌরাঙ্গবাবু বলতেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উভয়েরই উচিত। গৌরাঙ্গবাবু বুঝতে পারছেন, রুবিদি বুঝতে পারছেন, কিন্তু আমাদের যে ওনাদের যে নেতা যারা দেশ চালাচ্ছে উনি কিন্তু বুঝতে পারছেন না। আমরা বুঝতে পারছি, রুবিদি বুঝতে পারছেন, গৌরাঙ্গবাবু বুঝতে পারছেন, কিন্তু ওনাদের যে নেতৃত্ব বা যারা দেশ চালাচ্ছেন তারা বুঝতে পারছেন। কবে বুঝবে অন্তত? বড় সড়ো একটা ঘটনা, একটা ক্ষতি হয়ে যাবে, তারপরে সোমেনবাবু বলুন। আসলে আমি একটু সময় নিলাম এই কারণেই যে আজকের আলোচনার রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আলোচনার গভীরতা বা গুরুত্বকে যারা শুনছেন দেখছেন
তাদেরকে একটু আরো উঁচু স্তরে অনুধাবন করার জন্যই। বলুন। সেক্ষেত্রে বলি যে এই বৈদেশিক নীতি সংক্রান্ত আজকের যে বিষয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে ভাষণ বা ভাবাবেগের থেকে একবিংশ শতাব্দীর বৈদেশিক নীতি বা রাষ্ট্রনীতি পরিচালিত হয় কি রেশনালিটির ওপরে, অর্থাৎ বাস্তব মুখীনতার ওপরে। এবং এক্ষেত্রে যেটা আমরা দেখি, বর্তমান যে মার্কিন বিদেশ নীতি, যেটা বলা হয় মর্গেনথাউ তার 6 প্রিন্সিপাল অফ যে নীতি, 6টা নীতি তার ওপরে ভিত্তি করে, এবং তার আগে ম্যাকিয়াভেলি এবং ভারতবর্ষের কৌটিল্যের যে পরম্পরা আমরা অনুসরণ করি, সেখানে আমরা দেখি যে ভাষণের সঙ্গে ভাবাবেগের সঙ্গে রেশন দেওয়ার প্রবণতা, এটা বাস্তবিক বৈদেশিক নীতির একটা অঙ্গ। কেন বলছি? যে কাঁটাতারের বেড়ার প্রশ্ন আসছে, মেক্সিকোর দিকে তাকালে দেখা যাবে যে আমেরিকা কাঁটাতার দিয়ে পুরো ঘিরে দিয়েছে, ওরা গর্ত করে ইঁদুরের মতো পাচার হয়। অর্থাৎ কাঁটাতারের বেড়াটা হচ্ছে প্রতীকী, অর্থাৎ একটা রাষ্ট্রের সঙ্গে ভেদাভেদের একটা প্রাচীনতম প্রতীকী ব্যবস্থা। এখানে যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কিভাবে কাঁটাতার বেড়ার ওই পারে ঢেকির মতো টপকে দিয়ে গরুগুলোকে সুইং করে ওপারে পাঠানো হয়, মানুষকে করে ওপারে পাঠানো হয়। এরা আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও দেখেছি। অর্থাৎ এবং তার মধ্যে বিএসএফ এবং বিভিন্নভাবে যে আদান প্রদান, ভেস্টেড ইন্টারেস্ট থাকে, এই বাস্তবিক পরিস্থিতিগুলোকে অস্বীকার করার জায়গা নেই। তাই যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে যে যে গুপ্তচর বৃত্তি, সেই যে সফট পাওয়ার, এইগুলোকে ব্যবহার করে এই যে বর্ডার লাইন গুলোকে বেশি শক্তিশালী করার ক্ষেত্রে। এবং কেন বলছি রেশন, আমরা দেখেছি পাক অকুপাইড কাশ্মীর, সেখানে যে পরিমাণ আমাদের দিকে, যে ভারতের দিকে আছে এই কাশ্মীরের সেই অংশের মানুষ যে সুযোগ সুবিধা ভারত রাষ্ট্রের কাছ থেকে পায়, তারপরে আমরা অনেক বেশি সাহায্য পেয়েছি যে তাদের মনোবৃত্তি পরিবর্তনের জন্য। আজকের যে চিত্র আমরা দেখেছি, গ্রামবাসীদের একসঙ্গে ভারত মাতার হয়ে চিৎকার করা, এই দেখাবো আমরা। অর্থাৎ এই মনোবৃত্তি প্রসারণের জন্যই আজ মনে পড়ছে শ্যামাপ্রসাদ মুখার্জির এই ধরনের বৈদেশিক নীতির অন্যতম দ্রষ্টা বা প্রবর্তক, যিনি বলেছিলেন এই সুরক্ষিত যে বর্ডার লাইনগুলো, সেখানে যে জনজাতির বিন্যাস থাকবে তাদেরকে প্রথমে দেশত্ববোধে উদ্বুদ্ধ করা, তার ফলে শুধু দেশ প্রহারার যে দায়িত্ব আছে সীমান্তবর্তী জওয়ান নয়, দেশ পাহারায় থাকবে আম জনতা। আমাদের সেখানে সবচেয়ে বড় গুপ্তচরের জায়গা তৈরি হবে। অর্থাৎ কৌটিল্যের যে পরম্পরা, সেই কৌটিল্যের যে বলা হয় যে সপ্তাঙ্গ থিওরি বা সপ্তাঙ্গ তত্ত্ব, তার প্রয়োগ আমি আশা করব কেন্দ্রীয় সরকার বলেন যে মেক ইন ইন্ডিয়া, সেই মেক ইন ইন্ডিয়ার অন্যতম সম্পদ কৌটিল্যের বৈদেশিক নীতির আশু প্রয়োগ প্রয়োজন। বেশ, বুঝতে পেরেছি। আর ঠিক এই জায়গায় কর্নেল আজিজুস, হ্যাঁ হ্যাঁ বলুন রতনবাবু, বলুন। হ্যাঁ, আমি সোমেন বাবুর সাথে সহমত এই কারণেই অঞ্জনদা, উনি যেটা বললেন যে যেটা দরকার, যে আমরা যারা বর্ডার সংলগ্ন এলাকায় যারা বসবাস করি এবং আমাদের যে লোকাল শাসন আছে বা যে ব্যবস্থা আছে, তার এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের যারা আমরা বর্ডার সংলগ্ন এলাকায় থাকি, আমাদের কিন্তু আরো বেশি বেশি করে কিন্তু আমাদের এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি রাখতে হবে। কিন্তু পাশাপাশি অঞ্জনদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, আপনার কিছু পয়সার বিনিময়ে যেভাবে এদিক থেকে ওইদিক লোক চলে যাচ্ছে বর্ডার দিয়ে, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার। আর একটা ব্যাপার অঞ্জনদা, যে কেন্দ্র সরকারের উচিত, দেখুন আমাদের যে প্রণব মুখার্জি ছিলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের এমপি, দেখুন তার কেমন দূরদর্শিতা ছিল যে উনি আজকে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু একটা সেনা ছাউনি করে গেছে। যেই সেনা ছাউনি করে গেছে, সেই সেনা ছাউনি থেকে কিন্তু আমাদের বর্ডার খুব বেশি দূর নয়।
কিন্তু আমাদের উচিত যে আরো বেশি পরিমাণে আমাদের এই সিকিউরিটি, যেটা বর্ডার সংলগ্ন এলাকায় আরো উন্নত রাস্তাঘাট, সেরকম রাস্তাঘাট নেই অঞ্জনদা। আপনার বর্ডারের যে হঠাৎ কোনো ঘটনা ঘটলে খুব তাড়াতাড়ি আমরা যে বর্ডারে আমাদের বাহিনী পৌঁছে যেতে পারবে, সেরকম বড় রাস্তাঘাটেরও কিন্তু ব্যবস্থা করা দরকার। কিন্তু এখনো পর্যন্ত এগুলো আমরা লক্ষ্য করছি না। কিন্তু খুব দরকার, যারা আজকে আমরা কথা বলছি, সোমেন বাবু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে এই বিষয়গুলোর প্রতি কিন্তু সরকারের আরো বেশি বেশি নজরদারি দেওয়া দরকার। কবে এই সরকারের চোখ খুলে বলুন তো? আজকে পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে আমাদের সরকার প্রধানমন্ত্রী 56 ইঞ্চি বডি দেখিয়েছিলেন, কেন আজকে এতদিন হয়ে গেল? রতনবাবু, আপনি সার্জিক্যাল স্ট্রাইকটাকে সাপোর্ট করেন? আমি আসছি রুবিতে। সার্জিক্যাল স্ট্রাইকটাকে আপনি সমর্থন করেন রতনবাবু? সাপোর্ট করা না সাপোর্ট করার প্রশ্ন না, কিন্তু একটা পদক্ষেপ তো নিয়েছিল। না, আমি সেটাই বলছি তো, সাপোর্ট। সার্জিক্যাল স্ট্রাইক যা হয়েছিল সেটাতে 56 ইঞ্চি বডির সঙ্গে কেন তুলনা করছেন? সবসময় আপনাদের এত না রতনবাবু, আমার একটা বিষয় সত্যি খুব খারাপ লাগে, বিশ্বাস করুন, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বিশ্বাস করুন এই বিষয়টা খুব খারাপ লাগে। সে মুখ্যমন্ত্রী হোক কিংবা প্রধানমন্ত্রী হোক, যদি বোল্ডলি কিছু বলতে ইচ্ছে করে, কারো সম্বন্ধে যদি প্রশংসা করতে ইচ্ছে করে, পুরোপুরি প্রশংসা করুন না। তার সঙ্গে বিভিন্ন ডালাপালা, বিভিন্ন রকম শাখা প্রশাখা বিস্তার করে তার সম্বন্ধে না 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 আপনি তো টেস্ট করছেন। আমি প্রশংসাই না, আপনি টিস করছেন। আমাদের দেশের সরকারের পাকিস্তানের বিরুদ্ধে যেই স্ট্রাইকটা করেছিল তার প্রশংসাই করতে হবে। তাহলে পুরোপুরি প্রশংসা করুন। তাহলে এই ক্ষেত্রে বলুন যে সার্জিক্যাল স্ট্রাইকের মতো বাংলাদেশে কেন এখনো কেন্দ্রীয় সরকার কিছু করছে না? তার সঙ্গে 56 ইঞ্চি বডির কোনো সম্পর্ক নেই। না, আমি বলছি অন্তত বাংলাদেশের ক্ষেত্রে নীরব কেন? ভারতবর্ষের সরকার বাংলাদেশ প্রসঙ্গে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমি এর প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সম্পর্কে কেন কোনো প্রধানমন্ত্রী চুপ করে বসে আছে? বেশ, কবে উনি মুখ খুলবেন? আমি এই উত্তরটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো রবিদির থেকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্নেল আজিজুস, বিজিবি আধিকারিক, ঝিনাইদহে নিয়ে কি কথা বলছেন একবার শুনুন। শুনলে আপনাদেরও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তারপরে গণমাধ্যম কি বলতে পারে, ভারতীয় মিডিয়া কি বলতে পারে, আপনারা চাক্ষুষ করবেন। দেখুন, দেখতে পাচ্ছেন এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি, এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। এবার বিএসএফ এর ডিআইজি কি বলছে একবার শুনুন। मालदा में ऐसा कुछ नहीं है, वहाँ हमारे फेंस का काम प्रगति पे है, जिसपे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति पे है, सब कुछ शांति के साथ है, वहाँ पे कोई ऐसी बात नहीं है। कृष्णा नगर में जो आप एक मीडिया क्लिपिंग्स का शायद रेफरेंस दे रहे हैं, तो वो बिल्कुल बेबुनियाद है। उस एरिया में कहीं पे कोई स्टेटस को में चेंज नहीं है, बिल्कुल जो जहाँ पे है उसी हिसाब से है। स्टेटस को इज एज इट वाज अर्लियर, और कंप्लीट पीस है, शांति है, कहीं कोई ऐसी कोई बात नहीं है। কি যেন বলতেন আপনারা বাংলাদেশ থেকে? ভারতের গণমাধ্যম গদি মিডিয়া, কি যেন বলতেন? ভারতের মিডিয়া নাকি কি আবল তাবল খবর ছড়াচ্ছে, কি যেন বলতেন? ভারতের মিডিয়া নাকি অপপ্রচার চালাচ্ছে। এটা কি কি দেখছেন আপনারা? স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান বলছেন, বাংলাদেশের একজন বিজিবির আধিকারিক বলছেন। কেন বলছেন? আর বিএসএফ এর ডিআইজি কি বলছেন? দুটো তো একদম ভিন্ন। এখন কি এটা বলবেন না ভারতের কথাটা বিশ্বাস করা যাবে না, বাংলাদেশের কথাটা বিশ্বাস করতে হবে? বাংলাদেশ সত্যি কথা বলছে, ঠিক যেমন ওই 5ই আগস্টের পর থেকে বলছিলেন, সব কথা সত্যি বলছিলেন, বাংলাদেশে সব কিছু সত্যি ছিল, ভারতে যাই বলছে সব মিথ্যে, সব ভুল, সব ভুয়ো। বাংলাদেশের মধ্যে অশান্তি নাকি ভারত ছড়াচ্ছে। অদ্ভুত। তাহলে আপনি রাষ্ট্র চালাচ্ছেন কেন? ছেড়ে দিন,
আপনার যদি মনে হচ্ছে ভারত এখান থেকে প্রভোগ করছে বাংলাদেশকে, তাহলে আপনি ছেড়ে দিন, ভারতই তো সব পারে। বাংলাদেশের দায়িত্ব ভারতকে দিয়ে দিন। সেটা দিতে পারবেন না, যদি দিতে না পারেন অন্তত নির্বাচনে তো বিশ্বাস করুন। যদি দিতে না পারেন মিডিয়ার ওপর তো ভরসা রাখুন, খবরগুলো সত্যি দেখাচ্ছি আমরা। অন্তত বিএসএফের ডিআইজি যা বলছে সেই হিসেবে তো আমরা সত্যি দেখাচ্ছি। আর বিশ্বাস করুন, ওই নোবেল জয়ী বাংলাদেশের রাষ্ট্রনেতাকে তার থেকে অনেক বেশি আমরা বিশ্বাস করি বিএসএফের ডিআইজিকে। ঠিক শুনছেন, বাংলাদেশের থেকে অনেক বেশি গরিমা প্রকাশ করি আমরা ভারতবাসী হিসেবে। তাতে আপনাদের ভালো লাগলেও ভালো, খারাপ লাগলেও ভালো, বিশ্বাস করুন ভারত ঠিক পাল্টা জবাবটা দেবে। আমি ঠিক এই জায়গায় রুবিদির কাছে চলে যাব। রুবিদি, বাংলাদেশ বলতেন কিছুদিন আগে, হাস্যকর অবস্থায় ছিল, 4 দিনে কলকাতা দখল করে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছিলেন ভারতবর্ষের মিডিয়া নাকি গদি মিডিয়া, ভুল খবর অপপ্রচার চালাচ্ছে। এত কিছু ঘটছে, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের মিডিয়ায় যা যা এখন অবধি দেখানো হয়েছে প্রত্যেকটার ভিত্তি আছে, এবং সেটা প্রমাণ রয়েছে বলেই ভারতের মিডিয়া সেটা কিন্তু দেখাচ্ছে। আর সেটা ওরা পুরোপুরি সম্পূর্ণভাবে অস্বীকার করতেও পারছে না। একতরফা অস্বীকার করলেও আর একতরফা অস্বীকার করতে পারছে না। সুতরাং এসব ওদের যেহেতু ওরা এখন ওদের পুরো রাষ্ট্রটা মৌলবাদী দ্বারা পরিচালনা হচ্ছে, তো তা সেই ক্ষেত্রে ইউনূসের আর কিছু করার নেই। ইউনূসের মনে হচ্ছে আমি একটা অস্থায়ী প্রধানমন্ত্রী রয়েছি, আমি যতদিন পারি এভাবেই চালিয়ে যাই, প্রধানমন্ত্রী হিসেবে আমি থেকে যাই, এরকম একটা কিছু ভাবছে। আচ্ছা, একটু আগে রতন বাবু একটা কথা বললো যে কেন্দ্রীয় সরকার কেন কিছু করছে না, প্রধানমন্ত্রী কেন চুপ করে বসে আছে, তাই তো? আমি যদি ভুল না শুনি, তাই তো জিজ্ঞেস করেছিলেন সার্জিক্যাল স্ট্রাইক কেন করছে না। দেখুন, আমাদের মেন সমস্যা কি জানেন তো? আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর জঙ্গি ঢুকে বসে আছে। আমরা ভোটার লিস্টে অবধি দেখেছি যে কত পরিমাণে জঙ্গি ঢুকে আছে, এবং সেটা লিস্টেড হচ্ছে। এবং এই জঙ্গিদেরকে কারা ভোটার কার্ড, কারা আধার কার্ড করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের সরকারি আধিকারিক। এটা আমাদের অত্যন্ত লজ্জার, কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের লজ্জা এই কারণে হচ্ছে, কারণ প্রত্যেকের এই যে জঙ্গিগুলোকে আদার্স জায়গায় দেখা যাচ্ছে, কাউকে দিল্লিতে দেখা যাচ্ছে, কাউকে অসমে দেখা যাচ্ছে, কাউকে ত্রিপুরায় দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকের অ্যাড্রেস এখানকার। এটা কি করে পসিবল? এখানে তো সিস্টেম হয়ে গেছে, 25,000 টাকা, 1 লাখ টাকা, এরকম সিস্টেম, প্যাকেজ সিস্টেম করে দিচ্ছে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন সর্ষের মধ্যে ভূত। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এই যে সমস্যা, এই সমস্যা থেকে আমাদেরকে আগে ওভারকাম করতে হবে। দেখুন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক চাইলেই তো, আমি তো চাইলেই তো আর অন্য জায়গায় গিয়ে, আমি একটু আগে বলেছিলাম, নিজের ঘরকে সুরক্ষিত না করে আমি পাশের ঘরে গিয়ে ঝামেলা করতে যেতে পারবো না। আমি আপনাকে একটু বলে নিই, শুনুন। আমাদের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদের নিজের স্থানীয় জায়গাটা, সেটা হচ্ছে সুরক্ষিত করা। ঠিক আছে? তো সুতরাং আমাদের এখানে কারা জঙ্গি রয়েছে এবং কতগুলো স্লিপার সেল তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু খুব দরকার। কারণ আমরা যদি পাশে গিয়ে যুদ্ধ করতে যাই আর আমাদের নিজস্ব এলাকায় যদি মানে একটা অন্যরকম ঘটনা ঘটে যায়, সেটার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রককেই নিতে হবে। সুতরাং ভীষণ বুদ্ধিমত্তার সাথে এই কাজটা হয়েছে। প্রথম যেটা দরকার ছিল এই জঙ্গিদের আইডেন্টিফাই করা, এখনো সেই প্রসেস হয়তো চলছে, সেটা আগামী দিনে যত আছে, এই যে জঙ্গি গোষ্ঠী যত স্লিপার সেল তৈরি করেছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। সেটা রাজ্য সরকারের সমর্থনও আমরা চাই। আমরা ডেফিনেটলি চাই যে রাজ্য সরকারের কিছু আধিকারিক হয়তো ভুল করেছে, কেউ কেউ হয়তো পয়সার লোভে ভুল করেছে, কিন্তু আমরা চাই যারা সেই ভুল করেছে তাদের এই রাজ্য সরকারই শাস্তি দিক এবং তাদেরকে সেই জায়গা থেকে বরখাস্ত করা হোক। এবং আমরা বর্তমানে, হ্যাঁ একটু বলে আপনাকে কাউন্টার করতে চাইছি, রতনবাবু কথাটা শুনতে হবে। রতনবাবু বলুন। দেখো, রুবিজি যেটা মানে এগিয়ে গেল অঞ্জনদা, আমি কিন্তু উত্তরটা পেলাম না। আমি উত্তরটা আশা করেছিলাম যে বাংলাদেশে আজকে রুবিজিদের নেতা বর্ডারে গিয়ে চিৎকার করে গালাগালি দিয়ে বলছি ওই দেশের অমুক তমুক হ্যান ত্যান করে চিৎকার করে বর্ডারে গিয়ে বলছি, মনে হচ্ছে যেন লাফিয়ে চলে যাবে ওই দেশের, মানে হিন্দুদেরকে বাঁচাতে লাফিয়ে চলে যাবে ওনাদের রাজ্য নেতা। দুনিয়ার হিন্দু এক হও, ওই ওরা অত্যাচার করছি এত যখন বলছে, কেন তাহলে আমরা প্রশ্ন করবো না যে ভারত সরকার কেন ওই দেশের হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে তার জন্য কোনো কথা বলবে না? এটা কেন হবে? আজকে যদি আমাদের আমি রতন বাবুকে একটু মনে করিয়ে দিতে চাই যে এই বিষয় কিন্তু সংসদ ভবনেও কিন্তু কথা উঠেছে, এবং আমাদের এখান থেকে কিন্তু হিন্দুদের ওপর যাতে অত্যাচার না করা হয় সেই জন্য কিন্তু তাদেরকে কিন্তু নোটিশও পাঠানো হয়েছে। এক্স্যাক্টলি, আমি নিজের জায়গা সুরক্ষিত না করে আমি অন্য জায়গায় গিয়ে আক্রমণ করতে পারি না।
একজন তাহলে এর থেকে সন্ন্যাসীকে বড় আপনি আর জানেন? ভুল কিছু হবে একজন না। সন্ন্যাসীকে গ্রেপ্তার করে রেখেছে, একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করে রেখেছে। একজন আপনারা সন্ন্যাসীকে হিন্দুদের গ্রেফতার করে কথা রেখেছে, বলেন। শুনুন, একজন হ্যাঁ, সন্ন্যাসীকে কি করছেন গ্রেফতার করে আপনারা? রেখেছে, এখানে প্রতিবাদ করা হচ্ছে। এবং তারা যদি বাংলাদেশ এখানে যদি প্রতিবাদ চায়, করলে হবে না। বাংলাদেশ যদি সন্ন্যাসীকে চায়, মুক্তি করার জন্য সিলেট, ভারত শুনুন, সরকারকে বাংলাদেশ কাজ যদি করতে চায় হবে। যে 1% হিন্দু শাসিত রাষ্ট্র হোক, সেটা ভারতবর্ষ সম্পূর্ণ হেল্প আরে করবে, হিন্দু কিন্তু করে সেটা আপনারা কিন্তু চাইছে ভোটের না এখন রাজনীতি অব্দি। করেন। সেই কিন্তু স্লোগান প্রকৃত কিন্তু এখন হিন্দুদের অব্দি যখন ওঠেনি, বিপদ তখন সেরকম তাদের পাশে এখন অব্দি। আপনারা শুনুন, দাঁড়ান না। আপনি বোকা এটাই বোকা হচ্ছে কথা বিজেপি। বললে তো হয়ে যাবে না। শুনুন, বাংলাদেশটা আমাদের রাষ্ট্র নয়, বাংলাদেশটা আমাদের রাষ্ট্র নয়, এটা ভুল করে আমাদের ফেলেছেন। নেত্রী করে দেখিয়েছে, বাংলাদেশটা শুনুন, শুনুন, বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে ইন্দিরা গান্ধী। রাষ্ট্রের সাথে ইন্দিরা গান্ধী শুনুন, করে দেখিয়েছে, আপনারা শুনুন, করতে শুনুন। পারবেন না। না না, আপনি শুনুন, এই যে ইন্দিরা গান্ধীর কথা বললেন, সেই ইন্দিরা গান্ধীর মূর্তি অব্দি হ্যাঁ। রাখেনি, গৌরাঙ্গদা এতটাই কিছু বলতে অপমান চাইছেন? করেছে। সুতরাং আমরা একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি, ভারতবর্ষের আমাকে একটু প্রত্যেকটা গৌরাঙ্গদার কাছেও যেতে হবে, নেতা, প্লিজ। যাই হোক, তারা আমি দুজনকে থামার কথা বলছি, প্লিজ। আপনারা কুলুষিত করার চেষ্টা এটা করবেন না। রাষ্ট্রীয় ক্রাইসিস, সমাজে এখন দয়া করে আপনারা নিজেদের মধ্যে এইভাবে কাদা ছোড়াছুড়ি করবেন না। গৌরাঙ্গদা কিছু বলতে চাইছেন, আমরা শুনবো। রুবিদি প্লিজ, গৌরাঙ্গদা প্লিজ, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যালো, হ্যাঁ গৌরাঙ্গদা বলুন। বললাম যে যে রাষ্ট্রের সাথে ধর্মকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন? রাষ্ট্র আলাদা একটা বিষয়, তার সংবিধান রয়েছে, সে সমস্ত ধর্ম শ্রেণী বিন্যাসের মধ্যে দিয়ে প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে এবং সার্বিক উন্নতির কাজ করবে। রাষ্ট্রের সাথে ধর্মকে মিশিয়ে দিয়ে যারা ভেদাভেদির রাজনীতিতে টিকে থাকতে চায়, তারা ঘৃণ্য অপরাধী, সে যে রাজনৈতিক দলই হোক না কেন। এটাকে কখনো মেনে নেওয়া যায় না। রাষ্ট্র আলাদা, ধর্ম এবং সংবিধান এবং টোটালটাই আলাদা বিষয়। আজকে পশ্চিমবঙ্গে যে বিএসএফ, যে কেউ বলছে যে এরা এখানে জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে ইচ্ছা করে, ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গে আগে যাতে হিন্দু মুসলিম বিদ্বেষ লেগে থাকুক এবং ভোট ব্যাংকগুলা 26-এর ভোটের আগে টিকে থাকুক। আজকে হিন্দু রাষ্ট্র তৈরি হবে বা মুসলিম কান্ট্রি তৈরি হবে, মৌলবাদ তৈরি হবে, যারা এই নীতিতে সাপোর্ট করে তাদেরকে সংক্ষেপে। ধিক্কার দেওয়া উচিত। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, আরে একবিংশ শতাব্দীতে কোনো সেরকম করে জাতপাতের মধ্যে দিয়ে, ধর্মের মধ্যে দিয়ে কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। আমরা বেশ। শিক্ষিত হয়ে যাওয়ার পরেও, আমরা এমএ বিএড পিএইচডি বেশ। শিক্ষিত হয়ে যাওয়ার পরেও আজকে অন্ধকারের মধ্যে নাই, একটা শিক্ষিত হয়ে যাওয়ার পরে ব্রডনেস নাই। আর সময় দিতে পারছি না গৌরাঙ্গদা, আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নের দিকে করছি আমরা। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, এই যে কথাগুলো একটু আগে রতনবাবু বললেন, প্রচন্ড মানে একদম ফালতু কথা হয়ে গেল। কারণ আমি নিজের রাষ্ট্রকে আগে সুরক্ষিত না করে আমি পাশের রাষ্ট্রে গিয়ে ঝামেলা লাগাতে পারি না। সে চাইবেই ঝামেলা লাগাতে, সে চাইবেই ভারতকে অর্থনৈতিক দিক থেকে ক্ষতি করতে, ডাউন করতে, সেটাই আমরা কিন্তু পা দিতে পারি না। আর আপনার যাই বলে থাকুন, আপনি ইন্দিরা গান্ধীর কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন, আর শুভেন্দু অধিকারীর কথা বলুন, আর সুকান্ত মজুমদার কথা বলুন, প্রত্যেকে ভারতীয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কে কি হুঙ্কার দিল, কে কি কথা বললো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি কিন্তু আপনার ভারতের এগেনস্টে, এরা কিন্তু সবাই কিন্তু ভারতীয়। সুতরাং এরা কথা বলবেই, কারণ বাংলাদেশিরা আমাদের মিডিয়া থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা নেতার নাম ধরে ধরে কিন্তু কথা বলেছে। সুতরাং তারা তাদের জবাব দেবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। স্ট্যান্ড বাই। এবং হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন, বলুন। এটাই স্বাভাবিক। সুতরাং এ ধরনের কথাবার্তা বলে কিছু লাভ নেই। বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সংক্ষেপে। সরকারকে একত্রিতভাবে মিলে আমাদেরকে বর্ডারটা সিকিউর করা ইমিডিয়েটলি দরকার আছে। কারণ এরপর বর্ষাকাল শুরু হয়ে যাবে, নানা রকম সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং এই যে ওয়েদার রয়েছে, এটা রাইট টাইম যে এই সময়টা আমরা বর্ডারটা পুরোপুরি সিকিউর করার আগে চিন্তা ভাবনা করব। আমরা নিজেদের দেশের মানুষদের সিকিউর করার চেষ্টা করব সবার আগে, যেটা আমাদের দায়িত্বের মধ্যে থাকে, সেটা আগে আমাদের করতে হবে এবং আমি এই রতনবাবুর কাছে জঙ্গিদেরকে যাবো। আইডেন্টিফাই করে বার করতে হবে। বেশ, রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জনদা, যেই বিষয়টা যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে কাঁটাতারের বেড়া নাই যে সমস্ত জায়গাতে, একটি ঘটনা হচ্ছে যে দেখুন বাংলাদেশ আমাদেরকে কিছুই করতে পারবে না। বাংলাদেশের সেই ক্ষমতা নাই, সেই ক্ষমতা কোনোদিন হবেও না। কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে যে তারা মাঝে মাঝে আমাদের যে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকাগুলো, যে জায়গাগুলো আছে, যেখানে যেখানে ফাঁকা পাবে, তারা কিন্তু সেই জায়গাগুলোতে এসে খানিকটা জায়গা আর নিজেদের দিকে নেওয়ার কিন্তু চেষ্টা তারা করে যাচ্ছে। না হলে বাংলাদেশের যিনি মেজর থেকে বলছেন যে এই নদীতে আগে আসতে পারতাম না, এখন আসতে পারছি, কিন্তু আমাদের দেশের
যিনি আছেন আমাদের বর্ডারের, তিনি উত্তর সংক্ষেপে। দিচ্ছেন না, নিতে পারেনি, কারণ তারা নিতে পারবে না। কিন্তু পরিস্থিতি একটা কথা বলি, অঞ্জিত, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে আগে ওরা ওরা এই আমাদের সংক্ষেপে। বর্ডার সংলগ্ন এলাকাগুলোকে কিন্তু রক্তাক্ত করার চেষ্টা করবে। তারা কিন্তু যেভাবে তাদের জনসংখ্যা বাড়ছে, তারা কিন্তু চাবে বেশ। যে তারা তাদের পরিধি বাড়ানোর চেষ্টা করবে। তারা চিকেন নেকের কথা বলে, বেশ। খালি উত্তেজিত করে আমাদের সাথে ঝগড়া বাঁধার চেষ্টা করে। একটা বেশ কথা বেশ আর সময় না 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 লাস্ট মোমেন্টে পালস আপ করতে দেওয়া যাবে না। আমি সোমেনবাবুর কাছে যাব, কি বলছেন রবিদি? হয়েছে। এটা জাস্ট আমি একটু অ্যাড অন করলাম যে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলটাও আমাদেরকে ইমিডিয়েটলি এটা কিন্তু করতে হবে, এই ব্যবস্থাটা বেশ করা উচিত। বেশ 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 আমি সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, আমি একটি বিষয়ে, আমি জানি না আপনি সহমত হবেন কিনা, বাট আমার মনে হয় খুব সুকৌশলে যখনই কোনো প্যানেল ডিসকাশন হয় তখন সব দলের হয়ে খুব সুকৌশলে একটি বার্তা প্রেরণ করার চেষ্টা করেন, অর্থাৎ তাদের সাপোর্টে কথা বলার চেষ্টা করেন, এটা আমি দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা 1975, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এ পর্যায়ে দাঁড়িয়ে থেকেও পোলারাইজেশন, মেরুকরণের রাজনীতি চলছে। সোমেনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। একটা হচ্ছে যে এর আগেও বলেছি, পূর্ববর্তী বক্তাদের থেকে যা শুনে মনে হলো ভাবাবেগ সত্য, কিন্তু তার থেকেও বড় সত্য বাস্তব। আমি বাস্তব ব্যক্তি হিসাবে তাই সেই বিষয়টাকে উস্কে দিতে চাই। সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়েছে সত্য। 2 কোটি মানুষ পূর্ববঙ্গ থেকে ভারতবর্ষে এসছে, এটা সত্য। এবং পশ্চিমবঙ্গ থেকে মাত্র 5,000 মানুষ ওপারবঙ্গে গেছে, এটা সত্য। তাই ভারতের আভ্যন্তরীণ যে ভারসাম্য, অর্থনৈতিক ভারসাম্য, ভৌগোলিক ভারসাম্য, বাসস্থানের ভারসাম্য, সেটা রক্ষা করার দায়িত্ব একটা রাষ্ট্রের যেমন আছে, সেদিক থেকে বলা যায় বিদেশ নীতি সংক্ষেপে। যে মাধ্যম, সেটাও কিন্তু এই ভারসাম্যের রাজনীতির উপর নির্ভর করে। তাই ভারসাম্য বিঘ্নিত হলে বাইরে এবং ভেতরে সব দিক দিয়েই আমরা ক্ষতিগ্রস্ত হব। বেশ, এ প্রথমবার আমি কাউকে এখনো পর্যন্ত ধন্যবাদ দেব না। আমি চাই আপনারা প্রত্যেকে স্ক্রিনে থাকুন এবং একটি টাস্ক আমার সঙ্গে করুন। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করব, তার সঙ্গেই এই টাস্কটা আপনাদের থাকবে। মূলত যে বিষয়গুলো উঠে আসছে ইউনূস সরকার এবং বাংলাদেশ, মাথায় রাখবেন এখনও কিছু বলছি না, তার কারণ সম্প্রীতি এবং সহনশীলতা দেখাচ্ছে, কিন্তু আপনারা বিএসএফের সঙ্গে যা করেছেন সেটার বিচার কিন্তু আপনারা পাবেন। আমি যে টাস্কের কথা বলছিলাম, আপনাদের সঙ্গে যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে ছিলেন, প্রথম 4 জনকে আমি বলবো শেষ কথাটা ভারত মাতা কি জয় বলে আমরা শেষ করব। বলুন একসঙ্গে, ভারত মাতা কি জয়। অবশ্যই বিজয়। ভারত মাতা কি নমস্কার। জয়।